হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা যে ভূগোল কোশ্চেনটি আছে। তো 1 নম্বর কোশ্চেনটি আজকে সলভ করব। আলিপুরদুয়ার হাই স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 258। তো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই এর ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখতে পারো, ভূগোল দেখতে পারো, ইতিহাস দেখতে পারো, ইংরেজি দেখতে পারো, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বাংলা, অঙ্ক সব কিছু দেখতে পাবে। ওকে, তো বন্ধুরা তাহলে আজকে আমরা এখন শুরু করব আলিপুরদুয়ার হাই স্কুল এসএস এর যে কোশ্চেনটি আছে। তো পুরো কোশ্চেনটি অ্যান্সার সহ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই ক বিভাগ আলোচনা করব। তো বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। তো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত কোন শহরে আর কি, সেটা হবে দেরাদুনে অবস্থিত। মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে কি বলে? একে নুনাটাক্স হবে, নুনাটাক্স বলে। এরপরে ভারতের নবীনতম রাজ্যের নাম কি? ভারতের নবীনতম রাজ্যটির নাম এখানে উত্তরাঞ্চল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা হবে ভারতের নবীনতম রাজ্য। চলমান বালি দ্বারা গঠিত ভূমিরূপকে কি বলা হয়? এখানে চলমান বালি মানে বালি দ্বারা গঠিত ভূমিরূপকে অবশ্যই ধ্রিয়ান বলবো আমরা। ঝাড়খণ্ড রাজ্যটি পৃথক হয়েছে যে রাজ্য থেকে, তা হলো বিহার থেকে হবে। সঠিক উত্তরটি ক, বিহার। যে মৃত্তিকা ক্ষয়রোধের কার্যকরী পদ্ধতি নয় সেটা মানে যে মৃত্তিকা ক্ষয়রোধের কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া যায় না সেখানে আমরা ঝুম চাষ করতে পারি। তো এখানে রাইট অ্যান্সার হবে ক, ঝুম চাষ। ভারতের দীর্ঘতম হিমবাহ হলো এখানে সিয়াচেন হবে। ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম সিয়াচেন। তো এরপরে দেখো নিক বিন্দুতে সৃষ্টি হয় কি সৃষ্টি হয়? জলপ্রপাত সৃষ্টি হয়। তো সঠিক উত্তরটি হবে ক। তো এরপরে দেখো খ বিভাগে। তো খ বিভাগের এখানে বলছে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। যেমন এখানে দেখো নিম্নলিখিত বাক্যের পাশে শুদ্ধ বা অশুদ্ধ লিখবো, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে কোশ্চেন দেওয়া আছে 3টি। তো এই বারখান বালিয়ারির প্রতিবাদ অংশ অবতাল ও অনুবাদ অংশ উত্তাল ঢালযুক্ত হয়। তো এটা তাহলে এটা অশুদ্ধ হবে, অ লিখবো। আর 2 নম্বরটি দেখো কুমায়ুন হিমালয় অঞ্চলের নদীগুলিকে তাল বলে, এটা অশুদ্ধ হবে। এরপরে দেখো পেন গঙ্গা নদী গোদাবরী নদীর উপনদী আর কি, এটা অবশ্যই শুদ্ধ হবে। তো এরপরে দেখো 2-এর দাগে যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করব, এটা 2টা করবে। যে কোনো 3টে কোশ্চেন দেওয়া আছে, 2টা করবো যে কোনো। তো ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতন। ওকে, তো এখানে কী হবে? কৃষ্ণা হবে। এরপরে দেখো 2-2 কৃষ্ণ মৃত্তিকা ড্যাশ শিলায় গঠিত, এটা ব্যাসাল্ট হবে। দেখো বয়জাফলা আকার হবে এখানে, দন্তের সহায়কার লয়টা ব্যাসাল্ট শিলায় গঠিত। এরপরে দেখো 2-3 আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ। তো এখানে কি বসাবো আমরা? গুরু শিখর। তো এরপরে দেখো 2-3 নম্বর একটি বা দুটি শব্দে এখানে উত্তর দিতে বলছে, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দেব। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমদি। তাহলে এটা জেনে নিলাম। এরপরে দেখো 3-2 নম্বর কোশ্চেনটি কিউসেক কি? তো কিউসেক হলো জল প্রবাহের পরিমাপের একটা একক। কিউসেক কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলীর উৎপত্তি হয়? তো মহাদেশীয় হিমবাহ থেকে। ওকে, মহাদেশীয় হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়। তো এরপরে দেখো 2-4 নম্বর দেখো বাম দিক থেকে ডান দিক এটা মিলাতে হবে। তো এখানে বাম দিক আর ডান দিক দেখো ভারতের দীর্ঘতম শেষ খাল, তো অবশ্যই এটা সারদা খাল হবে। তারপরে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ, তো লাক্ষা দ্বীপপুঞ্জটা হবে এখানে প্রবাল প্রাচীর হবে, প্রবাল দ্বীপ হবে। ওকে, তো শুধু বায়ুর সঞ্চয় কার্যটা এটা অতিরিক্ত দেওয়া আছে, এটা হবে না কিছু। তো এরপরে দেখো গ বিভাগ। তো গ বিভাগে যে কোশ্চেনগুলি দেওয়া আছে, তো এখন আমরা সেগুলি আলোচনা করব। তো বন্ধুরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তো বন্ধুরা এখন আলোচনা করব আমরা বিভাগ গর যে কোশ্চেনগুলি আছে, তো তার অ্যান্সারগুলি এখন আলোচনা করব। তো এখানে বলা আছে যে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। এখানে 2 × 4, প্রত্যেকটা কোশ্চেনের মান 2 করে। তো জল বিভাজিকা কাকে বলে? যে উঁচু ভূমি বা রেখা বৃষ্টির জল বা নদীর প্রবাহকে ভিন্ন ভিন্ন দিকেও প্রবাহিত করে তাকে জল বিভাজিকা বলে।
তো এটি সাধারণত পাহাড়, পর্বত বা উঁচু ঢিলার মাধ্যমে গঠিত হয়। জল বিভাজিকা দুটি বা তার বেশি নদী অববাহিকার সীমারেখা নির্ধারণ করে। তো এরপরে দেখো জলচক্র কাকে বলে। তো পৃথিবীতে জল বাষ্পীভবন, ঘনীভবন, বৃষ্টিপাত ও প্রবাহের মাধ্যমে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়ে পুনরাবৃত্তি ঘটায়, তাকে জলচক্র বলে। এটি সূর্যের তাপে, মহাসাগর, নদী ও জলাশয়ের পানি বাষ্পীভবনের মাধ্যমে শুরু হয় এবং পরে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের মাধ্যমে পানি পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। ওকে, এখানে পানি ইউজ করা হয়েছে, তো পানি বা জল লিখতে পারো তোমরা। তো এরপরে দেখো মরুকরণ কাকে বলে। যে প্রক্রিয়ায় কোনো অঞ্চলের উর্বর ভূমি ধীরে ধীরে শুষ্ক ও অনুর্বর হয়ে মরুভূমিতে পরিণত হয় তাকে মরুকরণ বলে। এটি প্রধানত বনভূমি ধ্বংস, অতিরিক্ত চাষাবাদ, জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত ভূমি ব্যবহারের কারণে ঘটে। মরুকরণ কৃষি, প্রাণীজগৎ ও মানব জীবনের উপর বিরূপ প্রভাব ফেলে। তো এরপরে 4 নম্বর কোশ্চেনটা আলোচনা করব, হিমরেখা কাকে বলে। তো হিমরেখা হলো পৃথিবীর সেই উচ্চতা যেখানে তাপমাত্রা এত কম থাকে যে বরফ গলে না এবং সারা বছর ধরে জমে থাকে। এটি সাধারণত পর্বতের শীর্ষে দেখা যায়, যেখানে তাপমাত্রা বরফ বজায় রাখতে সহায়ক। হিমরেখা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন উচ্চতায় অবস্থান করতে পারে। তো এরপরে দেখো 4 কোশ্চেনগুলি আলোচনা করব। এখানে যে কোনো 2টি কোশ্চেন আলোচনা করতে হবে। যেমন ধাপ চাষ কাকে বলে। তো ধাপ চাষ হলো পাহাড়ি অঞ্চলের ধাপাকৃতির চাষ করা, যেখানে প্রতিটি ধাপে সেচের জন্য জল ধরে রাখতে সাহায্য করে। এই পদ্ধতিতে ভূমির সারি তৈরি করা হয় যাতে বৃষ্টি বা সেচের পানি জমে থাকে এবং ফসল ভালোভাবে জন্মাতে পারে। তো 4-2 নম্বরটি দেখো, বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য লিখবো আমরা। তো বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য হলো, 1 নম্বর দেখো পানির অভাব মোকাবিলা, পানি বা জল লিখতে পারো, জলের অভাব মোকাবিলা। আবার পানি আছে, তো পানির অভাবে কৃষি, পানীয় এবং অন্যান্য প্রয়োজনের বৃষ্টির জল সংরক্ষণ করা হয়। 2 নম্বর পয়েন্টে লিখতে পারি বন্যা নিয়ন্ত্রণ। তো অতিরিক্ত বৃষ্টির জল দ্রুত প্রবাহিত হয়ে বন্যা সৃষ্টি করতে পারে, তাই বৃষ্টির জল সংরক্ষণ করে বন্যা নিয়ন্ত্রণে সহায়তা করা হয়। তো এরপরে দেখো 4-3 খালি চাষ কাকে বলে। এখানে খালি হয়ে গেছে, খালি হবে না, এখানে ফালি চাষ কাকে বলে। তো ফালি চাষ হলো একটি কৃষি পদ্ধতি যেখানে মাঠে ফসলের ফাঁকে বা পরিসরে অন্যান্য ছোটোখাটো ফসল চাষ করা হয়, যাদের মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং জমির সর্বোত্তম ব্যবহার হয়। এরপরে দেখো দুন বলতে আমরা কি বুঝি। দুন কি। তো দুন বলতে সাধারণত পৃথিবী বা পৃথিবীর সমান কোনো বৃহৎ স্থান বোঝানো হয়। এটি কখনো কখনো বিশ্ব বা জগৎ শব্দের সমর্থক হিসেবেও ব্যবহৃত হয়। তো এরপরে দেখো বিভাগ ঘ। তো বিভাগ ঘয়ের এখানে 5 নম্বরের দেখো 5 দাগের আর কি, নাম্বার 5 দাগের। তো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো এখানে 2টি দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান এখানে 3 করে দেওয়া আছে, 3 দুগুণ 6। তো অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় চিত্রসহ লিখতে হবে এখানে। তো অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরির পর্যায়সমূহ মধ্যগতির শেষের দিকে এবং নিম্ন গতিতে নদীর প্রবাহ পথে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়। তো এই হ্রদ সৃষ্টির কিছু পর্যায় আছে। তো 1 নম্বর পর্যায়টি হলো, এই সময় নদীর গতিবেগ খুব কম থাকে বলে সামান্য কোনো বাধা পেলেই নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদীর আঁকাবাঁকা গতিপথকে বলা হয় মিয়েন্ডার। এরপরে 2 নম্বর পয়েন্টটি দেখো, নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হয় তখন প্রবাহপথের অন্তঃস্থ বাঁকের তুলনায় বহিঃস্থ বাঁকের গতিবেগ বেশি থাকে। তো তাই বহিঃস্থ বাঁকে ক্ষয়কার্য চলে, কিন্তু অন্তর্বাঁকে পলি, কাদা ইত্যাদি সঞ্চিত হয়। তো 3 নম্বর পয়েন্টটি দেখো, নদী যখন খুব বেশি এঁকে বেঁকে প্রবাহিত হয় 2 বাঁক বা জলধারার মধ্যবর্তী ভূমি কালক্রমে সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়। বহিঃস্থ বাঁকে এটা ক্ষয় প্রক্রিয়ার জন্য এটা হয়ে থাকে। এরপরে দেখো 4 দাগে, তো ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে তখন নদীর ওই 2টি বাঁক বা জলধারার সংযুক্তি ঘটে, অর্থাৎ বাঁক পথ ছেড়ে নদী তখন সোজা পথে প্রবাহিত হয় আর পরিত্যক্ত বাঁকটি হ্রদে পরিণত হয়। এই হ্রদ
দেখতে ঘোড়ার খুরের মতো হয় বলে এর নাম অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তো এরপরে চিত্র, তো চিত্রটি তোমরা বই থেকে দেবে। ওকে, এখানে চিত্রটি দেওয়া হয়নি, তো তোমরা চিত্রটি একটু বই থেকে কালেক্ট করবে। ওকে, অশ্বক্ষুরাকৃতি হ্রদের বিভিন্ন পর্যায়ে চিত্র। তো এরপরে দেখো 5-এর 2 নম্বর কোশ্চেন, তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন? তো তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হওয়ার মূল কারণ হলো মৌসুমি বৃষ্টির প্রভাব। তো 2টি মৌসুমি বৃষ্টি এই অঞ্চলে ঘটতে দেখা যায়, দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব মৌসুমি বৃষ্টি। তো দক্ষিণ পশ্চিম মৌসুমি বৃষ্টি এটা জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হয়। এই সময়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাস ভারতের উপমহাদেশে প্রবাহিত হয়। তো এই বাতাস ভারত মহাসাগর থেকে আর্দ্রতা নিয়ে আসে এবং ভারী বৃষ্টি সৃষ্টি করে। যদিও তামিলনাড়ু অন্যান্য অংশে এই বৃষ্টি বেশি হয়, তবে উপকূলীয় অঞ্চলে এর প্রভাব কিছুটা কম থাকে। তবুও এটি প্রচুর বৃষ্টিপাতের সৃষ্টি করে। তো এরপর 2 নম্বর পয়েন্টে দেখো, উত্তর পূর্ব মৌসুমি বৃষ্টি, যেটা অক্টোবর থেকে ডিসেম্বরে হয়। এই সময় উত্তরে শীতল বায়ু এবং দক্ষিণে পূর্ব অঞ্চলের আর্দ্র বাতাসের মিশ্রণে বৃষ্টি হয়। তো এটি তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃষ্টিপাতের সময়, কারণ এই সময় উত্তর পূর্ব মৌসুমি বাতাস প্রচুর আর্দ্রতা নিয়ে আসে এবং ভারী বৃষ্টিপাত ঘটায়। এই দুটি মৌসুমি বৃষ্টির কারণে তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত ঘটে, যা অঞ্চলটির জলবায়ু এবং কৃষি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তো বন্ধুরা এরপরে আলোচনা করব আমরা বিভাগ ভূম। তো এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলছে, যেমন বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা বলছে এখানে। তো বায়ু ও জলধারা মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গা দেখা যায়, যেখানে বায়ু ও জলধারা একে অপরের সঙ্গে সহযোগিতা করে ভূমির গঠন পরিবর্তন করে। বায়ু এবং জলধারার সংমিশ্রণে তৈরি এসব ভূমিরূপগুলো প্রাকৃতিক শক্তির দীর্ঘমেয়াদী ক্রিয়ার ফলস্বরূপ উদ্ভূত হয়। আসুন কিছু গুরুত্বপূর্ণ ভূমিরূপের ব্যাখ্যা করি, যেমন ডেল্টা। তো বর্ণনা, তো নদী যখন সমুদ্রে বা মহাসাগরে পতিত হয় তখন নদী দ্বারা গঠিত বা বহিত নদী দ্বারা বাহিত পলিমাটি সমুদ্রের তীরে জমা হয়ে থাকে এবং এক সময় এটি ত্রিভুজ আকার ভূমিরূপ তৈরি হয়, যাকে আমরা কি বলবো, ডেল্টা বলবো। ওকে, এরপরে উৎপত্তিটা পয়েন্ট দেওয়া যায়। একটাতে নদী জলধারা প্রবাহের ফলে পলিমাটি সমুদ্রের কাছে জমে তৈরি হয়। তো বায়ু এবং জলধারার সহযোগিতায় নদী পলিমাটি বয়ে নিয়ে আসে এবং সমুদ্রের ঢেউ এই পলিমাটিটি সাগরের তীরে স্থাপন করে। এরপরে উদাহরণ দিতে পারি আমরা গঙ্গা, যমুনা ডেল্টা, মিসিসিপি ডেল্টা। তো তোমরা ছবিগুলি এর পাশে পাশে আঁকে দেবে। এরপরে 2 নম্বর পয়েন্টে দেখো বালু কামালা বর্ণনা। তো বায়ু প্রবাহে বালু বা বীজ কণাগুলি এক জায়গা জমা হয়ে বালু কামালা তৈরি করে। এই ভূমিরূপ সাধারণত মরুভূমি বা সৈকত এলাকায় পাওয়া যায়, যেখানে বায়ু প্রবাহ শক্তিশালী। উৎপত্তি দেওয়া যায় পয়েন্ট, বায়ু বালু কণাগুলিকে স্থানান্তরিত করে এবং একটি স্থানে সেগুলি জমা হতে সাহায্য করে, যার ফলে বালুকামালা গঠন হয়। এরপর উদাহরণ সাহারা মরুভূমির বালুকামালা, ক্যালিফোর্নিয়ার মরুভূমি ইত্যাদি। এরপরে 3-এর দেখা দেখো বৈষম্য। তো বৈষম্য বা গর্স হলো একটি গভীর ও সংকীর্ণ উপত্যকা যা নদী বা জলাধার প্রবাহিত হয়ে পাহাড় বা পর্বতের মধ্যে তৈরি হয়। তো এই ভূমিরূপটি অনেক সময় শক্ত শিলা বা অন্যান্য প্রাকৃতিক বাধার মধ্যে দিয়ে নদী প্রবাহের ফলে সৃষ্টি হয়। তো এরপরে উৎপত্তি পর্ব, নদীর জলাধার কঠিন শিলা ভেদ করে প্রবাহিত হয় এবং এর ফলে সংকীর্ণ গভীর উপত্যকা তৈরি হয়। উদাহরণ যেমন গ্র্যান্ড ক্যানিয়ন, অ্যামাজন নদীর উপত্যকা। এরপরে মিলিত কাজের প্রবাহ। তো বায়ু ভূমির উপর ক্ষয়ের কাজ করে এবং উপাদানগুলিকে স্থানান্তরিত করে। জলাধার একটা পয়েন্ট দেওয়া যায়। তো জলাধার ভূমির ক্ষয়কারী শক্তি এবং জলকে বহন করে, যা বিভিন্ন ধরনের পলি ও উপাদান সঞ্চয় করে এবং নতুন ভূমিরূপ তৈরি করতে সাহায্য করে বা সহায়তা করে। এরপরে দেখো মিলিত কাজ। যখন বায়ু এবং জলাধারা একসাথে কাজ করে, তারা ভূমির ক্ষয় ও স্থানান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করে। বায়ু শক্তিশালীভাবে উপাদানগুলি স্থানান্তর করে এবং জলাধার
জলধারা ভূমির গঠন পরিবর্তন করতে এরা আবার সাহায্য করে। তো এরপরে পয়েন্ট, এইভাবে বায়ু এবং জলাধারার মিলিত কাজের ফলস্বরূপ পৃথিবী জুড়ে এমন নানান ধরনের বৈচিত্র্যের ভূমিরূপ গড়ে ওঠে, যা প্রকৃতির অপূর্ব সুন্দর এবং বৈজ্ঞানিক প্রক্রিয়াগুলির একটি নিখুঁত উদাহরণ। তো এখানে অথবা কোশ্চেনটি আছে, তো তোমরা অথবা কোশ্চেনটি দেখে নাও। তো বন্ধুরা, এর যে পিডিএফ ফাইলটি তোমরা ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো এবং প্রিন্ট করে নিতে পারো। ওকে, তো অথবা কোশ্চেনটি আছে, হিমবাহ ক্ষয়কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ এখানে বর্ণনা করতে বলছে। তো এখানে চিত্রগুলি দেওয়া হয়নি, তো তোমরা চিত্রগুলি অবশ্যই বই থেকে নিবে, কালেক্ট করবে। ওকে, তাহলে হিমবাহের ক্ষয়কাজের ফলে পৃথিবীতে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। তো হিমবাহের গতিপথ এবং তার দ্বারা মাটির ক্ষয় প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক কাঠামো তৈরি করে। এই ভূমিরূপগুলির মধ্যে কিছু সাধারণ হলো ভ্যালি গ্লেসিয়ার। যেমন বর্ণনা, হিমবাহ যখন একটি উপত্যকার মধ্য দিয়ে চলে তখন তার পুরু বরফ ও তুষার উপত্যকার বর্ণনালীর মধ্যে শক্তি প্রয়োগ করে এবং উলম্বভাবে শিলা ও মাটি ক্ষয় করে। এর ফলে উপত্যকাটি উন্মুক্ত ও প্রশস্ত হয় এবং ইউ আকৃতির ভ্যালি গঠন করে। তো এরপরে দেখো উৎপত্তি, হিমবাহের ধ্বংসাত্মক ক্ষয় ও শিলা বহন প্রক্রিয়ার ফলে একটি ভি আকৃতি উপত্যকা হিমবাহের দ্বারা বিস্তৃত হয়ে ইউ আকৃতির উপত্যকায় পরিণত হয়। যেমন চিত্র, এই ধরনের ভ্যালি সাধারণত পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়, যেমন সুইজারল্যান্ডের আল্পস পর্বত। এরপর আছে কির আছে, কিরের উৎপত্তিগুলো আছে। এরপরে স্কার আছে, তো তোমরা এটা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। স্কার আছে, এর বর্ণনা লিখবো এবং উৎপত্তি এবং চিত্র লিখবো। ওকে, তো এরপরে আবার সারাংশ দিয়েও কিছু পয়েন্ট দেওয়া যায়। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, তো পয়েন্টগুলি তোমরা লক্ষ্য করবে। এরপরে দেখো 6-এর যে 2 নম্বর কোশ্চেনটি আছে, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। তো এখানে একটু তোমাদের দেখে দিই, তোমরা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এরপরে অথবা কোশ্চেনটি আছে, ভারতের কৃষ্ণ মৃত্তিকা ও ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। তো এখানে সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, যেমন কৃষ্ণ মৃত্তিকা আছে, বিশেষ বৈশিষ্ট্য আছে, তো তোমরা সেগুলি একবার দেখে নাও। তো বন্ধুরা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো যারা ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপি নিউ ইয়ার।